হাই প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যেমন তোমাদের বলেছিলাম যে পরের অর্থাৎ আজকের যে ক্লাসটা আমরা করাবো সেটা হচ্ছে নিত্য সমাসের ওপরে। নিত্য সমাস বিষয়টা খুব ছোট ছোট হলেও কিন্তু আমাদের এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আমাদের এই বিষয়টা অনেক সময় চিনতে বা জানতে আমাদের অসুবিধে হয়। তো চলো আজকে আমরা কিন্তু যেটা জানবো সেটা নিত্য সমাস। আর একটা কথা বলবো, আজকের ক্লাসটা করার পর তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না নিত্য সমাস নিয়ে। বেসিক্যালি নিত্য সমাস কি করে চিনবো এটা নিয়ে আর কোনোদিনই কোনো কোশ্চেন তোমরা করবে না। তো চলো শুরু করি। ফার্স্ট টপিক হলো বা ফার্স্ট জানবো নিত্য সমাস কাকে বলে। প্রথমত নিত্য সমাস তাই সে নিত্য সমাস, সবসময় সে নিত্য সমাসেই থাকে, অর্থাৎ যে সমাসে ব্যাস বাক্য হয় না। এটা তো আবার শর্ট প্রশ্ন দেয় যে কোন সমাসে ব্যাস বাক্য হয় না, এটা আমাদের শর্ট প্রশ্ন মাধ্যমিকে দিয়ে থাকে, এমনকি আমাদের বিভিন্ন পরীক্ষাতেও দিয়ে থাকে। নিত্য সমাস হচ্ছে গিয়ে কি না, যে সমাসে ব্যাস বাক্য হয় না বা করা যায় না, অথবা সমসমান পদগুলি সবসময় সমাসবদ্ধ অবস্থায় থাকে, তাকে নিত্য সমাস বলে। যেমন ধরো অন্য ভাব, ভাবান্তর, কেবলমাত্র, নামমাত্র, কেবল নাম, নামমাত্র, এই ধরনের। অর্থাৎ যার ব্যাস বাক্য হয় না বা যে যে সমাসে সমাসবদ্ধ পদ থাকে সবসময়, সমাসমান পদগুলি সমাসবদ্ধ অবস্থায় থাকে। এটাও কিন্তু অনেক সময় আমাদের শর্ট প্রশ্ন দেয়, কোন সমাসের সমাসমান পদগুলো সবসময় সমাসবদ্ধ অবস্থায় থাকে। উত্তর হবে নিত্য সমাস। তাহলে এখান থেকে দুটো আমি মাধ্যমিকের পরীক্ষার উপযোগী প্রশ্ন পেলাম, মনে থাকবে। নেক্সট যেটা জানবো, নিত্য সমাস কয় প্রকার। নিত্য সমাসকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কত ভাগে? দুই ভাগে। দেখো এই বিষয়টা কিন্তু তোমাদের কোনো বইয়ে তেমন ভাবে পাবে না। নিত্য সমাসকে দুই ভাগে ভাগ করা যায় কি কি? এক হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস, আরেকটা হচ্ছে অসপদ বিগ্রহ নিত্য সমাস। দুটো ভালো করে মাথায় রাখো। একটা হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস। মোটামুটি ভাবে এই সমাসটা হচ্ছে সেই সমাস যে সমাসে মানে যে নিত্য সমাস কোনোভাবেই ব্যাস বাক্য করা যায় না, কোনোভাবেই না। মানে যে নিত্য সমাসগুলো অলরেডি আমরা পড়ছি না, হ্যাঁ, বা আমরা পরীক্ষার সময় পড়াশোনা করি বা মুখস্থ করছি বা রেডি করছি পরীক্ষার জন্য, সেইগুলোর মধ্যে কোনোটাই নয়। অর্থাৎ একেবারে বলতে পারো যে নিত্য সমাসে ব্যাস বাক্য একেবারেই করা যায় না, তাকেই বলছি আমরা নিত্য সমাস। কি নিত্য সমাস? অবিগ্রহ। বিগ্রহ বাক্য জানি আমরা, অর্থাৎ ব্যাস বাক্য করতে পারছি না, সেই জন্য অবিগ্রহ নিত্য সমাস। আরেকটা হচ্ছে অসপদ বিগ্রহ নিত্য সমাসটা কি না, যে নিত্য সমাসে ব্যাস বাক্য করা যায়, অর্থাৎ আমরা কোনো না কোনো রকম ভাবে বাইরের অন্য কোনো পদ দিয়েও আমরা কি করতে পারি, ব্যাস বাক্য গঠন করতে পারছি, সেগুলোকে বলছি আমরা কি না অসপদ বিগ্রহ নিত্য সমাস। মাথায় রাখো, অবিগ্রহ নিত্য সমাসে কয়েকটা উদাহরণের বলে রাখছি। যেমন ধরো কালসাপ, তারপর ধরো শেয়াল কাটা, এগুলো হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস, এদের ব্যাস বাক্য করতে পারবে না। তারপরে হচ্ছে গিয়ে কি অসপদ বিগ্রহ নিত্য সমাস, যেটা হচ্ছে আমরা এর পরে চেনার উপায় হিসাবে পড়বো বা যেগুলো আমরা পড়ে আসছি, যেমন ধরো লোকান্তর, গ্রামান্তর, নামমাত্র, এগুলো সবই হচ্ছে গিয়ে কি অসপদ বিগ্রহ নিত্য সমাস। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা নিত্য সমাস চিনব কি করে? আমরা নিত্য সমাস চিনব কি করে? প্রথমত হচ্ছে গিয়ে কি না, যদি কখনো দেখো যে এই যে সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদের শেষে আন্ত বা অন্তর কথাটা থাকছে, দেশান্তর, অন্য দেশ, দেশান্তর, এই যে অন্তর বা শেষে আন্তর, দন্তনে তো দেখো এরকম ওয়ার্ড, আমরা যদি আমি দেশটা বাদ দিয়ে দিই তাহলে এই ধরনের শব্দ আসবে। আন্তর বা অন্তর শব্দ শেষে দেখি, তাহলে সেটা সবসময়ের জন্য কি হবে না, সেটা সবসময়ের জন্য আমাদের হবে না নিত্য সমাস। কিন্তু এর ব্যতিক্রম আছে, যেমন ধরো তেপান্তর। তেপান্তর হলো তিন প্রান্তরের সমাহার, সেখানে সমাহার দ্বিগু হবে, এখানে কি হবে সমাহার দ্বিগু সমাস হবে। এটা ছাড়া আর বাদ বাকি সমস্ত অন্তর, যেমন দেশান্তর, অন্য দেশ, দেশান্তর, রূপান্তর, অন্য রূপ, রূপান্তর, কালান্তর, অন্য কাল, কালান্তর, গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর, নামান্তর, অন্য নাম, নামান্তর, অর্থাৎ শেষে অন্তর বা আন্তর থাকলেই কিন্তু সেটা কি হবে নিত্য সমাস। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে তেপান্তর। অপর অন্যটা হবে নিত্য সমাসের আরেকটা উপায় হলো, যদি কোনো সমাসের শেষে আমরা যদি মাত্র কথাটা দেখি,
তাহলে নিত্য হবে। কিন্তু এখানেও কিন্তু একটি ব্যতিক্রম আছে, অতিমাত্র। এই অতিমাত্র, মাত্রকে অতিক্রান্ত করে বা মাত্রকে অতিক্রান্ত, এটা হবে অব্যয়ীভাব সমাস। কি হবে? অব্যয়ী অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। এটা হবে অতিমাত্র, হবে অব্যয়ীভাব সমাস, মাত্রাকে অতিক্রান্ত করে বা মাত্রাকে অতিক্রান্ত অব্যয়ীভাব। এটা ছাড়া এই অতিমাত্রটা বাদ দিয়ে বাকিগুলো, অর্থাৎ দেখা মাত্র, কেবল দেখা, দেখা মাত্র, এখানে কেবল কথা যুক্ত হবে। কি হবে? না কেবল কথা যুক্ত হবে। কেবল মাত্র, কেবল দেখা, দেখা মাত্র, আশা মাত্র, কেবল আশা, আশা মাত্র, ঘুম মাত্র, কেবল ঘুম, ঘুম মাত্র, যাওয়া মাত্র, কেবল যাওয়া, যাওয়া মাত্র, কেবল নাম, নাম মাত্র। অর্থাৎ এইভাবে একটা হলো গিয়ে কি, যদি শেষে অন্তর বা আন্তর থাকে, অন্তর বা আন্তর যুক্ত কথা দেখি, তাহলে সেখানে হবে সেটা শুধু যুক্ত হবে গিয়ে কি না অন্য কথাটা, প্রথমে অন্য কথা যুক্ত হবে এবং অন্য মূল শব্দ দেশ, রূপ, কাল, গ্রাম, এটাকে পরে যোগ করে দিলেই কিন্তু আমরা ব্যাস বাক্যটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ অন্য দেশ দেশান্তর, অন্য কাল কালান্তর, অন্য গ্রাম গ্রামান্তর, অন্য নাম নামান্তর। একই রকম ভাবে এখানে কিন্তু কি হবে, মাত্র থাকলে কেবল কথাটা প্রথমে যুক্ত হবে। অর্থাৎ কেবল দেখা, দেখা মাত্র, কেবল আসা, আসা মাত্র, কেবল ঘুম, ঘুমা মাত্র, ঘুম মাত্র, কেবল যাওয়া, যাওয়া মাত্র, কেবল নাম, নাম মাত্র। এইভাবে কিন্তু কেবল কথাটা যুক্ত হবে। তাহলে চিনতে পারবো আমরা নিত্য সমাসটা তাহলে কি, না যে সমাসে ব্যাস বাক্য হয় না বা যে সমাসে আমাদের সমান পদ সমাসবদ্ধ অবস্থায় থাকে তাকে নিত্য সমাস। আর এখানে চেনার উপায় হয় আন্তর বা মাত্র কথা থাকবে, অন্তর বা আন্তর কথা থাকলে কি হবে, সেখানে হচ্ছে অন্য যুক্ত করব, মাত্র থাকলে কেবল যুক্ত করব। আর এই দুটো ভাগে ভাগ করছি, এক হচ্ছে সব অসপদ বিগ্রহ নিত্য সমাস, আর যে অবিগ্রহ নিত্য সমাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আর কারো কোনো সমস্যা হবে না। অবশ্যই তোমরা যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অল করে রাখবে, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তাদেরও সুবিধা হয়। চলো টাটা, বাই।